যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে কি বলেছিল জাতিসংঘ, সেটি কি ফলো করা হয়েছে? রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে জাতিসংঘ সেখানে কি বলেছে? প্রতিবেদনের শেষাংশে একেবারে স্পষ্টভাবে বিশেষ গুরুত্বের সঙ্গে এক্ষেত্রে জাতিসংঘ যেটি বলছে, এখন পদ রোধ করতে গিয়ে সরকার কিন্তু অবচেতন মনে নিজেরাই পদ তৈরি করে দিচ্ছে আওয়ামী লীগ। এখন কিন্তু তাদের লক্ষ্য ঠিক হয়ে গেল। এখন তারা বুঝতে পারলো যে তাদের কি করা উচিত, এবং এই সিদ্ধান্ত নিতে কিন্তু সরকারই তাদেরকে সহযোগিতা করবে এই ডিসিশনের মাধ্যমে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরে একজন আইনজীবী ব্যারিস্টার নিজুম মজুমদার ফেসবুকে একটা পোস্ট করে। পোস্টটা ছিল সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে। সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আহ্বান জানাইছে। রাজু ভাস্কর্যের এই প্রতিবাদে উচিত ছিল এনসিপির নেতাদের উপস্থিত হয়ে জানান দেয়া যে ওই কর্মকাণ্ডের সঙ্গে তারা একাত্ম নয়, কিন্তু হাসনাত সার্জিসকে যোগ দেওয়ার দৃশ্য আমরা দেখিনি। যতই আপনি যত কিছু উদ্ধার করে ফেলুন না কেন, একাত্তর বিরোধী কোনো কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার জেরে রাজধানী সহ সারা দেশে নাশকতার আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাতে পারে এমন বাস্তবতায় নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মী দেখা মাত্রই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। আওয়ামী লীগ এমনিতেই কার্যক্রম করতে পারছে না 5 আগস্টের পর থেকে। এখন আইন করে এটা বন্ধ করা মানে না করা এগুলো সমানই আওয়ামী লীগের জন্য। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে আওয়ামী লীগকে আপনি রোধ করতে পারবেন কিনা, পারা যাবে কিনা। এখন পদ রোধ করতে গিয়ে সরকার কিন্তু অবচেতন মনে নিজেরাই পদ তৈরি করে দিচ্ছে আওয়ামী লীগের। এখন আওয়ামী লীগ এতদিন কিন্তু দ্বিধাগ্রস্ত ছিল যে কি করবে কি করবে না, কি করা উচিত। তারা একটা পিছুটানের মধ্যে ছিল। এখন কিন্তু তাদের লক্ষ্য ঠিক হয়ে গেল। এখন তারা বুঝতে পারলো যে তাদের কি করা উচিত। তাদের বুঝতে এখন কোনো অসুবিধা নাই যে দেয়ালে তাদের পিঠ ঠেকে গেছে, এখন তাকে সামনে স্টেপ দিতে হবে। এবং হয়তো আওয়ামী লীগ সেটাই করবে, ডু অর ডাই। এবং এই সিদ্ধান্ত নিতে কিন্তু সরকারই তাদেরকে সহযোগিতা করবে এই ডিসিশনের মাধ্যমে। এখন তাতে কিন্তু কারো লাভ হোক আর না হোক আওয়ামী লীগেরই লাভ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের লাভ হলে হেরে যাবে কারা? হেরে যাবে রাষ্ট্র, হেরে যাবে জনগণ, হেরে যাবে দেশ। কারণ কোনো একটা অন্যায় করলে যেই করুক না কেন এটা রাষ্ট্রকে এফেক্ট করে, মানুষকে এফেক্ট করে। আপনি রাজনীতির সমাধান কিন্তু রাজনৈতিক করে করতে হবে। আপনি যদি জ্যানতেন উপায়ে চাপে পড়ে গা বাঁচাইতে একটা কিছু করে ফেলেন, এটা তো ভালো লক্ষণ নয়। এবং সামনে নিশ্চয়ই এই যে পর্যায়ে সরকার এগোচ্ছে, এই পর্যায়ে যদি এই ধারা যদি অব্যাহত থাকে, আপনি ধরে নেন বাংলাদেশে কিছু হোক আর না হোক গণতন্ত্রের উন্নয়ন হবে না, গণতন্ত্রকে গলাটিপি হত্যা করা হবে। এবং এই 5 আগস্টের যে স্লোগান যে স্বৈরাচারের নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, আসলে গণতন্ত্র মুক্তি পাবে কিনা, না গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে আবার প্রবলভাবে, এটা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, প্রধান একজন সমন্বয়ক ছিল, সে তার ফেসবুকে যে পোস্ট দিয়েছে, আসিফ যে পোস্ট দিয়েছে, অথবা অতীতে নাহিদের যে বক্তব্য যে জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না, এদের কেউ পছন্দ করে না, এদের ক্ষমতায় কেউ আনবে না, চরমনাই সম্পর্কে একই কথা বলেছে যে ইসলামিক দলগুলো আছে, বাংলাদেশের মানুষ ভিন্নতা চায়। তো এই সকল কিছু মিলিয়ে আবার আওয়ামী লীগ তো মাঠ থেকে আউট। এখন জামাতের ইস্যুতে 1971 সালে সেই বিতর্কিত ভূমিকা নিয়ে জামাত বলছে ভাই গোলাম আজম তো মাফ চাইছে, আমরা আর কত মাফ চামো, মাফের উপর খালি মাফ চামো নাকি? ছাত্ররা বলতেছে না, তোমরা যদি এবার রাজনীতি করতে হয় নতুন বন্দোবস্তে এগুলোর জন্য মাফ টাফ চাইতে হবে। এই নিয়ে কিন্তু রাজনীতি মাঠ উত্তাল। জামাত প্রচন্ড শক্তিশালী অবস্থানে আছে, যেখানে উপদেষ্টা মাহফুজ অসহায়, এমনটাই অনেকে মনে করছেন। এবার মাহফুজের পাশেই দাঁড়িয়েছে আবু বাকের মজুমদার। তার বক্তব্য, তোরা যারা রাজাকার, তুই তো গাড়িতে গেছে পোলা, আরো সাহসী, সময় থাকতে বাংলা ছাড়, মানে পাকিস্তানে চলে যা। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। গোলাম আজম তুই রাজাকার, বাংলা কি তোর বাপ দাদার। এই যে গোলাম আজম যে রাজাকার, এটা প্রতিষ্ঠিতভাবে আওয়ামী লীগ প্রতিনিয়ত বলছে, বিএনপিও বলছে, বাট জামাত এখন পর্যন্ত রাজাকার হিসাবে গোলাম আজমকে মানতে চায় না। আবার অনেকে চুপচাপ থাকে। এই বক্তব্য দেওয়ার পরে এই যে আনাম আজমি, গোলাম আজমের ছেলে, তিনি আবার পাল্টাই স্ট্যাটাস দিয়েছেন। তো আমরা দেখছি এই পোস্টের পরপরই আরেকটি পোস্ট দিয়েছেন বাকের। তিনি বলছেন, হাসিনাকে সরায়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেনে। হোয়াট ইজ দ্য মিনিং? হাসিনাকে সরায়ে গোলাম আজম তো জীবিত না, তার মানে গোলাম আজমের যে দলটা আছে বাংলাদেশ জামাত ইসলাম, এই জামাত ইসলামকে ক্ষমতায় আনার জন্য জুলাই রক্ত দেয় নাই। আবার বলা হচ্ছে আওয়ামী লীগ ধানের শীষ, একই সাপের 2 বিষ।
নাকি দুই সাপের এক বীর জানি না। তো তার মানে এখানে নতুন কোনো কিছু ছাত্ররা চাচ্ছে। আবু বাকের মজুমদার তিনি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন, তাকে কিন্তু ডিবি হারুন আতিথেয়তা করেছিল। আপনি দেখবেন মাহফুজরে গতকালকে থেকে শিবিরের সভাপতি, পুরো বাংলাদেশ জামাত, কেউ বলছেন যে তিনি ক্ষমতায় থেকে এরকম পোস্ট দিতে পারেন কিনা। এটা তো শপথ ভঙ্গের মতন অবস্থান। তো আওয়ামী লীগ নিয়ে তো অনেক পোস্ট দিছে, বিএনপি নিয়েও তিনি কৌশলে অনেক পোস্ট দিয়েছেন, তখন কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয় নাই। আওয়ামী লীগ যেহেতু খরচের খাতায় ছিল বা স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আবার পিছনে নীল নকশা থাকুক সাদা নকশা থাকুক, হয়েছে, নিষিদ্ধ হয়েছে। সো এখন আসলে কি ঘটতে যাচ্ছে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে জামাত ইসলামের যে খুশি খুশি ভাবটা ছিল সেটা তো অনেকটা ভাটা পড়তে যাচ্ছে। আবার আমাদের এনসিপির মধ্যে যারা আছেন সার্জিস বা হাসনাত, তাদের অবস্থানটা কোনটা পরিষ্কার পরিচ্ছন্ন আবার বোঝা যাচ্ছে না যে তারা কি জামাতের পক্ষে অবস্থান নিচ্ছেন না বিপরীতে। তবে জামাতের বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া, ইসলামিক দলগুলোর বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া, কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তাদের মিলামেশা, সেটা আবার ভিন্ন বার্তা দেয়। তবে এই মুহূর্তে এনসিপি বনাম আপনার জামাত ইসলামের মধ্যে শক্ত একটা অনলাইনে ফাইট চলছে। এটা আরো বাড়তে পারে, কারণ আজকে আমরা প্রতিক্রিয়া দেখছি, এমনকি সেই মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের চেতনা, সেই ৭১ আবার কিন্তু ফিরে আসছে নতুন রূপে। ছাত্ররা বলছে ৭১কে নিয়ে কোনো ধরনের স্যাক্রিফাইস চলবে না, এটা আমাদের আইডেন্টিটি। এখন জামাতের জন্য এই মুহূর্তে এটা খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু কিন্তু হয়ে দাঁড়াবে যদি টোটাল এনসিপি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বেইকা বসে। এখন কিভাবে ম্যানেজ করবে, কি করবে, নাকি ছাত্ররা নিজেরাই আবার শান্ত হয়ে যাবে, যারাই হুমকি ধামকি দিচ্ছেন তারাই নিজেরা ঠান্ডা হয়ে যাবে। কেউ কেউ বলছেন জামাত শিবিরের ব্যবহার কইরা পুরো আন্দোলন কইরা, এখন বাবা তোমরা জামাত শিবির চেনো না, তোমরা যেখানে আন্দোলনে গেছো ৬০ জন মানুষ যোগাইতে পারো নাই। এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্যেও মধ্যরাত পর্যন্ত হাসনাতরা বসে ছিল, কোনো পাত্তা ছিল না এরকমের। যেই মাত্র শিবির ঝাঁপাই পড়লো, জামাত ঝাঁপাই পড়লো, তখন এই আন্দোলনটা একটা গতি পাইছে। এরকম নানান বক্তব্য কিন্তু জামাতের লোকেরা দিচ্ছেন। কি ঘটতে যাচ্ছে? জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে অভ্যুত্থানকে কেন্দ্র করে যে মানুষগুলো নিহত হয়েছেন তার উপর ভিত্তি করে, আর যা যা তারা বলেছেন সে অনুযায়ী কি সব করা হচ্ছে? যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে কি বলেছিল জাতিসংঘ, সেটি কি ফলো করা হয়েছে? এই কথাগুলো এই কারণে বলছি যে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদনটিকে খুবই গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্রহণ করা হয় বা রেফারেন্স দেওয়া হয় সবসময় সরকারের বিভিন্ন পর্যায় থেকে, এবং যারই ধারাবাহিকতায় সোমবারও একটি অনুষ্ঠানে জাতিসংঘের এই প্রতিবেদনের রেফারেন্স দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাহলে 14 দলে কী হবে? 14 দল তাদের সাথে ছিল। এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলছেন, জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদনে স্পষ্টভাবে আওয়ামী লীগের কথা বলা হয়েছে, সেখানে শেখ হাসিনার ভূমিকা বারবার স্পষ্ট হয়েছে, 14 দলের অন্য দলগুলোর কথা সেভাবে আসেনি। কথা সত্য, যারা এই প্রতিবেদনটি পড়েছেন দেখেছেন, একথা অনস্বীকার্য। প্রেস সচিব যা যা বলেছেন সব ঠিক আছে, কিন্তু বাকিটা তিনি কেন বলেন না? রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে জাতিসংঘ সেখানে কী বলেছে? প্রতিবেদনের শেষাংশে একেবারে স্পষ্টভাবে বিশেষ গুরুত্বের সঙ্গে এক্ষেত্রে জাতিসংঘ যেটি বলছে তা হচ্ছে এই refrain from political party bans that would undermine a return to a genuine multi-party democracy and effectively disenfranchise a large part of the Bangladeshi electorate. অর্থাৎ রাজনৈতিক দলের উপরে এমন কোনো নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের একটি বৃহৎ অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। এখানে কি আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? জাতিসংঘের কতটুকু প্রতিবেদনের সুপারিশের কতটুকু সরকার ফলো করছে অথবা করছে না? এমনকি এই প্রতিবেদনে আওয়ামী লীগের নৃশংসতা, আওয়ামী লীগের সহিংসতা, পুলিশের যে অত্যাচার নির্যাতন, সেগুলোর পাশাপাশি আর কি বলা ছিল 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারপর 5 থেকে 15 আগস্ট যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্তেরও সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। তারা বলছে পুলিশের তথ্য অনুযায়ী দেশের 639টি থানার মধ্যে 450টিতে ভাঙচুর বা হামলা হয়েছে। 5 আগস্টের পর থেকে উন্মত্ত জনতা আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের কার্যালয়গুলোতে হামলা চালায়। OHCHR অর্থাৎ মানবাধিকার বিষয়ক হাই কমিশন যেসব তথ্য পেয়েছে সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে বিএনপি ও জামাতে ইসলামী সমর্থকরা এসব হামলায় জড়িত ছিল। সংক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা, সরকারি কর্মকর্তা ও তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়। অর্থাৎ এইগুলোরও তদন্ত করতে বলেছে, বিচার করতে বলেছে। সেগুলো হচ্ছে, আমরা সবাই জানি কতটুকু হচ্ছে কিংবা হচ্ছে না। প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সরকারের সমালোচনা করার ক্ষেত্রে বলছেন, যারা আমরা সমালোচনা করছি তাদের উদ্দেশ্যে বলছেন, অন্তর্বর্তী সরকারের কোনো ত্রুটি বা ব্যর্থতা পেলে মন খুলে লিখুন। আমরা কারো মুখ বন্ধ করছি না, সবাইকে অনুরোধ, আপনারা আমাদের কোনো ফেউলিয়ার বা ব্যর্থতা যদি পান লেখেন, সমালোচনা করার জায়গা পেলে করুন। আপনাদের মুখ বন্ধ করা হবে না, মিডিয়া হাউস বন্ধ করা হবে না, কিন্তু মিথ্যা কথা লিখবেন না। তার এই কথাগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত। যদি তিনি সদিচ্ছার সঙ্গে, সততার সঙ্গে এই শব্দগুলো উচ্চারণ করে থাকেন, অবশ্যই তাকে স্যালুট। কিন্তু গণমাধ্যমে যা চলছে
তার কথাগুলোর সঙ্গে কি আমরা সব ক্ষেত্রে মিল পাচ্ছি না। এ সম্পর্কে আগেও বলা হয়েছে, নতুন করে কোনো ব্যাখ্যা দিতে চাই না। সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, যেটি এখন মানুষের মুখে মুখে, তা হচ্ছে আওয়ামী লীগের বিচার হচ্ছে বা বিচার উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে, তাহলে সেই একই অপরাধের দায়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাতে ইসলামের বিষয়ে সরকারের অবস্থান কি? এ বিষয়ে খুবই চমৎকার একটি বক্তব্য দিয়েছেন শফিকুল আলম। তিনি বলছেন যে এ বিষয়ে তো 2012 সালে আওয়ামী লীগ অ্যাকশন নিয়েছে, 71-এর পরে তাদের মানে জামাতে ইসলামীকে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, অতএব আর কি? তাহলে আমরা কি প্রশ্ন করতে পারি আওয়ামী লীগের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছে তাহলে ঠিক হয়েছে অথবা ঠিক হয়েছে কিনা? যদি ঠিক হয়ে থাকে তাহলে সেই আদালতের আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত যে আসামিরা ছিলেন তাদের পক্ষের প্রায় সব মামলার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাকে কিভাবে এই আদালতেরই চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়? সেখানে তো মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আরও অনেকের বিচার চলমান, তাদের আইনজীবী হওয়া সত্ত্বেও তাজুল ইসলাম কেন সেই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করা হলো?